আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে ডিউটি অফ আ ইন্টার্ন ডক্টর। আসলে এই ফাইনাল ইয়ার পর্যন্ত আমরা যারা মেডিকেল স্টুডেন্ট থাকি, আমরা বই, পুস্তকের পড়াশোনা, লেকচার, ক্লাস এসবের মধ্যেই আসলে ব্যতিব্যস্ত থাকি। এই সকল বিষয়াশয়গুলি কমপ্লিট করার মাধ্যমে যখন আমরা ফাইনাল পেশাগত পরীক্ষা ক্লিয়ার করি, এরপরে আমরা একটা নতুন বিষয়ের সাথে পরিচিত হই, যেটা হচ্ছে ইন্টার্ন লাইফ। আপনারা সবাই দেখবেন প্রত্যেকটা মেডিকেলে সকাল, সন্ধ্যা, রাত, ভোরবেলা একজন ডাক্তার উপস্থিত থাকে। ডাক্তারের বেশে কিছু স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টররা উপস্থিত থাকে। এদের ডিউটির কিন্তু ডিউরেশন শেষ নাই বললেই চলে। কারণ যখন কনসালটেন্ট বা হচ্ছে ডিউটিরত ডাক্তাররা বাসায় চলে যায়, তখন রোগীদের আপডেট এবং হচ্ছে দেখাশোনার দায়িত্বটা সম্পূর্ণ যেন চলে যায় ইন্টার্ন ডাক্তারদের উপর। তা এখন এদের আসলে কি দায়িত্ব? এদের কাজটা কি? প্রতিনিয়ত আমরা দেখছি এরা মেডিকেলে ঘোরাফেরা করছে, বিভিন্ন পেশেন্ট বা হচ্ছে বিভিন্ন পেশেন্ট বেডে পেশেন্টদেরকে জিজ্ঞেস করছে তাদের সমস্যা। তারা আসলে কি করে? যার কারণে রোগ শনাক্ত বা হচ্ছে রোগীর সুচিকিৎসা বাস্তবায়ন হয়। আসুন আমরা এই বিষয়ে আজকে একটু ডিটেইলে কথাবার্তা বলি। স্ক্রিনের সামনে যে তালিকাটা বা ছবিটা আসবে সেটাই হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট, যে একজন ইন্টার্ন ডাক্তার কি বিষয়-আশয় জিজ্ঞেস করে এবং হচ্ছে রোগীর রোগ নিয়ন্ত্রণ বা হচ্ছে রোগ নির্ধারণের জন্য যেই কোয়েশ্চেনগুলি করে এবং সেই যেই বিষয়গুলি খেয়াল করে। আমরা দেখি প্রথমত হচ্ছে একজন ইন্টার্ন ডক্টর একটা প্রোটোকলকে ফলো করে রোগীর ফলো আপ নেওয়ার জন্য। কারণ নিয়মিত যে ফলো আপটা নিচ্ছি একে বলা হয় রুটিন ফলো আপ। এই রুটিন ফলো আপ নেওয়ার একটা নিয়ম হচ্ছে সোপ প্রোটোকল, সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোটোকল। পেশেন্ট হচ্ছে এখানে আমাদের অবজেক্টিভ এবং হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্টিভ। পেশেন্টের কাছ থেকে আমরা যেই কমপ্লেইন গুলো পাবো সেই কমপ্লেইন গুলো আমরা অ্যাড করব। পেশেন্টের প্রত্যেকটা পেশেন্টের একটা আলাদা ফাইল থাকে। সে ফাইলে আমরা প্রতিদিন প্রতিক্ষণে প্রগ্রেস রিপোর্ট লিখি। সে প্রগ্রেস রিপোর্টে পেশেন্টের কমপ্লেইন গুলি আমরা তুলে ধরি এবং তার কি সমস্যা হচ্ছে এবং তার নিয়মিত কার্যকলাপের মধ্যে কোনো কিছু বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেই বিষয়টাই তুলে ধরি এই সোপ প্রোটোকল ফলো করে আমরা। তো এখন আমরা আসলে দেখি যে আমরা সোপ প্রোটোকলে ঠিক কি বিষয়কে তুলে ধরি। প্রথম বিষয়টা হচ্ছে আমি বোঝার জন্য তুলে ধরেছি যে সোপ প্রোটোকলে আমরা কি লিখে থাকি এবং হচ্ছে কি ধরে রাখি। প্রথম বিষয় হচ্ছে আমরা এখানে পেশেন্ট কমপ্লেইন, ঠিক আছে? পেশেন্টের কমপ্লেইন, যে পেশেন্টের কোনো সমস্যা আছে কিনা। যেকোনো একটা পেশেন্ট, সে হোক বা মেডিসিন, সেই পেশেন্ট হোক বা সার্জারির অথবা গাইনির বা অবস ডিপার্টমেন্টের। সেই পেশেন্টের নানাবিধ সমস্যা হতে পারে। নানাবিধ কমপ্লিকেশন দেখা দিতে পারে। ফর এক্সাম্পল সার্জারির একটা পেশেন্ট, যার সদ্য সার্জারি হয়েছে, তার অপারেটিভ এরিয়াতে ব্যথা হতে পারে, তার ব্লিডিং হতে পারে এবং ব্লিডিং টেন্ডেন্সি থেকে তার শক হয়ে যাওয়ারও পসিবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেইন সম্পর্কে জানা আমাদের অতীব জরুরি একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে পেশেন্টের কমপ্লেইন শোনার পাশাপাশি আমরা পেশেন্টের দৈনন্দিন যেই অত্যাবশ্যকীয় কাজ, যেমন হচ্ছে তার প্রস্রাব এবং পায়খানা, সেটা হচ্ছে কিনা। যদি আমরা অ্যাবডোমিনের কোনো সার্জারি করে থাকি, সেই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের জানা অতীব জরুরি। যেমন তার বাওয়েল সাউন্ড প্রেজেন্ট কিনা, তার বাওয়েল মুভড হয়েছে কিনা এবং তার প্রস্রাব হয়েছে কিনা, তার ব্লাডার বায়োডেট কিনা। আর যদি তার ক্যাথেটার করা থাকে, সেই ক্ষেত্রে কি পরিমাণ প্রস্রাব তার ক্যাথেটারে পাস হয়েছে বা কতটুকু জমা আছে, সেই বিষয়টাও খেয়াল রাখা আমাদের জন্য জরুরি। এবং তার যদি পায়খানা না হয়ে থাকে, ঠিক কতদিন ধরে পায়খানা হচ্ছে না, সেই বিষয়টাও জেনে রাখা দরকার। আরেকটা বিষয় হচ্ছে আমরা সার্জারি করার পরে আমরা ড্রেইন ব্যাগ এড করে রাখি সার্জিক্যাল সাইটটাতে। বিশেষ কিছু সার্জিক্যাল প্রসিডিউরে আমাদের ড্রেন ব্যাগের দরকার হয়ে থাকে। যেমন হচ্ছে আমাদের ল্যাপ্রোস্কোপি কোলিসিস্টেকটমিতে আমরা ড্রেন ব্যাগ দিয়ে রাখি, যাতে ড্রেনটা অ্যাবডোমিনের বা পেরিটোনিয়াল সাইটে না হয়ে ড্রেনটা বাইরেই হয়। এতে করে পেশেন্টের শক বা হচ্ছে পেরিটোনাইটিস হওয়ার পসিবিলিটি কমে যায়।
সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে ড্রেইন কালেকশন ঠিক কতটুকু হয়েছে। কালেকশন কি অনেক বেশি হচ্ছে বা কালেকশন কম হচ্ছে? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এরপরে হচ্ছে আমরা পেশেন্টকে এক্সামিনেশন করব। পেশেন্ট এক্সামিনেশন করার ক্ষেত্রে আমরা খেয়াল করব সেখানে পালস, পেশেন্টের ব্লাড প্রেশার, তার টেম্পারেচার, তার অ্যাবডোমিন এবং পেশেন্টের হার্ট লাং। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হার্ট লাং আমরা কেন দেখছি? আমরা লাংসের মধ্যে পেশেন্টের বায়োল্যাট্রাল কোনো ধরনের ক্রিপিটেশনস আছে কিনা বা হুইজ আছে কিনা, রঙ্কাই আছে কিনা এই বিষয়গুলি দেখব। এবং তার ব্রেথ সাউন্ডটা কিরকম? তার ব্রেথ সাউন্ডটা কি ভেসিকুলার? নাকি তার ব্রেথ সাউন্ডটা প্রলং রেসপিরেশন হচ্ছে বা ইন্সপিরেশন হচ্ছে? এই বিষয়টা খেয়াল রাখবো। এবং হার্টের ক্ষেত্রে তার কোনো ধরনের মারমার আছে কিনা, পালপেবল P2 আছে কিনা এই বিষয়টাও আমরা খেয়াল করি। তার পালস দেখার ক্ষেত্রে তার পালসটা কি র‍্যাপিড নাকি তার পালসটা নরমাল রেঞ্জে আছে? তার ব্লাড প্রেশারের মধ্যে কি হাইপোটেনশন হলো নাকি হাইপারটেনশন হয়ে গেল? এখান থেকে আমরা শকের ফিচার খুঁজে পেতে পারি, যাতে একটা পেশেন্টকে ইমিডিয়েট রিসাসিটেট করা যায়। এই এক্সামিনেশন এবং হচ্ছে অ্যাসেসমেন্ট গুলি করার মাধ্যমে আমরা একজন মানুষ এবং হচ্ছে একজন রোগীর তার দৈনন্দিন জীবন এবং হচ্ছে তার রোগগত অবস্থা এবং তার নিয়মিত যে আপডেটটা সে কি ভালোর দিকে যাচ্ছে নাকি তার রোগ বা হচ্ছে অসুস্থতা বেড়েই যাচ্ছে এই বিষয়টা ফাইনালাইজ করি। তো এখন আমরা ইন্টার্ন ডিউটিতে কিছু করি না, এটা আসলে একটা বোকামির কথা। ইন্টার্ন ডিউটিতে আমরা যেই স্বল্প কাজ করছি বা নিয়মিত যে প্রোগ্রেসটা করছি, সেটাই একজন রোগীর জন্য অতীব জরুরি। সবাই ভালো থাকবেন এবং হচ্ছে কাজের প্রতি আমরা কেউই অনীহা প্রকাশ না করি এবং যা নতুন কাজ বা হচ্ছে নতুন কিছু শিখার প্রতি আগ্রহ পোষণ করি। এই আশা ব্যক্ত করি আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।